আজ জামায়াতের আমিরকে খারাপ ভাষায় গালি দিয়ে মির্জা ফখরুল ও তারেক রহমান। 11 বার জেলে গেছি, মোট 3.5 বছর জেল কাটছি। দর্শক, এই মুহূর্তে মির্জা ফখরুল এবং তারেক রহমান জামাতে আমিরকে গালি দেওয়ার পরই তাদের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে। এদিকে আজ জামাতে ইসলামের আমিরকে সরাসরি গালি দেয় তারেক রহমান এবং মির্জা ফখরুল। জনসভায় তারা গণদুলাই খায়। আজকে দেশে নতুন পরিস্থিতি হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সাদা শয়তান বলার স্পর্ধা কোথায় পেলেন ছাত্রদল নেতা? ইতিহাস না জানলে আর মুরব্বীদের সম্মান দেয়া না শিখলে রাজনীতিতে যা হয় ঠিক সেটাই করছে ইন্টার পাস দল বিএনপি আজ তাদের দলের জন্মদাতা তুল্য একজন ব্যক্তিকে অস্বীকার করে নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করছে। দর্শক, অনেকদিন আমাদের সেনা প্রধানের নিয়ে কোনো গুঞ্জন নেই, কোনো কথা নেই, কোনো আলোচনা নেই। সেনাপ্রধান অনেকটা আড়ালেই আছেন। যে সেনাপ্রধান আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত বিশেষ করে আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি ঘটনা, পারস্পরিক যেই সমীকরণ, রাজনৈতিক মাঠে আজ ভয়াবহ ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের স্ক্রিপ্টে আজ দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তারেক সাহেব সারাদিন বিভিন্ন মঞ্চে শেখাচ্ছিলেন জামাত ক্ষমতায় আসলে সারা দেশেই তারেক রহমান জামাতে ইসলামীকে নিয়ে অনেক কটূক্তি করে। আজকে তারেক রহমান এবং মির্জা ফখরুল একসাথে জামাতে আমিরকে নিয়ে মন্তব্য করায় জামাত কর্মীরা তাদের উপর সরাসরি ঝাঁপিয়ে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে নির্বাচনী প্রচারণা চলছে। দেশের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে রয়েছে, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। কিন্তু তারেক রহমান, মির্জা ফখরুল উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে বিপদে পড়ে। সেই ঘটনাস্থলে কি হয়েছে সবকিছু দেখাবো। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও যে অনেক কথা হচ্ছে, অনেক উত্তাল ছড়িয়েছে, গোপনে অনেক পরিকল্পনা চলছে, সেই সবও দেখতে পারবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সাদা শয়তান বলার স্পর্ধা কোথায় পেলেন ছাত্রদল নেতা? ইতিহাস না জানলে আর মুরব্বীদের সম্মান দেয়া না শিখলে রাজনীতিতে যা হয় ঠিক সেটাই করছে ইন্টার পাস দল বিএনপি। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব জামায়াত আমির এক চুল বাড়িয়েও বলেননি, বরং বিএনপি আজ তাদের দলের জন্মদাতা তুল্য একজন ব্যক্তিকে অস্বীকার করে নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করছে। পুরো বক্তব্য না শুনেই যারা লাফাচ্ছে তাদের জন্য আজকের এই ইতিহাসের ক্লাস। কর্নেল অলি কি আসলে স্বাধীনতার প্রথম বিদ্রোহী ছিলেন, নাকি পুরোটাই রাজনৈতিক চাল? আর কেনই বা গুঞ্জন উঠছে আগামীতে জামায়াত সরকার গঠন করলে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এই অলি আহমদ? রাজনীতিতে কি তবে বড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম হলেন স্বাধীনতার প্রথম বিদ্রোহী। তিনি চাইলেই ঘোষণা দিতে পারতেন, কিন্তু সিনিয়র হিসেবে জিয়াউর রহমানকে সম্মান দেখিয়ে তাকে দিয়ে ঘোষণা করিয়েছেন। এই বক্তব্যের পর ছাত্রদল নেতাদের গালিগালাজ শুরু। ছাত্রদল নেতা আবিদ জামায়াতের আমিরকে সাদা শয়তান বলার স্পর্ধা দেখিয়েছেন। কিন্তু আসল সত্যটা কি? জামায়াত আমির কি বলেছেন? জামায়াত আমির কি বলেছেন অলি আহমেদ ঘোষক? না, তিনি বলেছেন তিনি রিভল্ট করেছেন। রিভল্ট মানে হলো বিদ্রোহী, অথচ তারা এটি নিয়ে নোংরা রাজনীতি করা শুরু করেছে। আরে ভাই, রিভল্ট আর স্বাধীনতার ঘোষক এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তিনি বলেছেন প্রথম বিদ্রোহী, তিনি বলেননি যে স্বাধীনতার ঘোষক। অথচ মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে টুইস্ট করেছে। আসুন একটু গভীরে যাই। 1971 সালের 25শে মার্চ কালুরঘাটে কি হয়েছিল? ঘোষণার মাইক্রোফোন কার হাতে ছিল? আর সেই ঘোষণার স্ক্রিপ্ট বা সিদ্ধান্ত কার সাথে আলাপ করে নেওয়া হয়েছিল? 1971 সালের 25শে মার্চ চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে কর্মরত তরুণ অফিসার ক্যাপ্টেন অলি আহমেদ। তখন তিনি ক্যাপ্টেন ছিলেন। ঢাকায় ক্র্যাকডাউনের খবর আসার পর সবার আগে যিনি বিদ্রোহ করেছিলেন তিনি অলি আহমেদ। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রথম সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন ব্যারাকের ভেতরে। ইতিহাসের সাক্ষী অলি আহমেদ নিজেই। তিনি মেজর জিয়াকে তৎকালীন পরিস্থিতির ভয়াবহতা বোঝান। প্রস্তাব আসে কে ঘোষণা দেবে। অলি আহমেদ তখন তরুণ, রক্ত গরম। তিনি চাইলেই মাইক হাতে নিয়ে বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, কিন্তু তিনি তা করেননি। তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি মিলিটারি চেইন অফ কমান্ড এবং সিনিয়রিটির সম্মান বজায় রেখেছেন। তিনি বলেছেন, স্যার আপনি সিনিয়র, আপনি ঘোষণা দিলে মানুষ সেটা বেশি গ্রহণ করবে। এটা কি কর্নেল অলির উদারতা নয়? এটা কি ত্যাগের নজির নয়? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন এই বীর বিক্রম অলি আহমেদ। মুক্তিযুদ্ধের পুরোটা সময় জিয়াউর রহমান যেখানে, অলি আহমেদ সেখানে। তিনি ছিলেন জিয়ার ছায়াসঙ্গী। জিয়াউর রহমান তাকে কতটা বিশ্বাস করতেন?
নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতেন অলি আহমেদকে। সেক্টর কমান্ডার জিয়ার প্রতিটি অপারেশনের প্ল্যানিংয়ে অলির ভূমিকা ছিল। তাই তো দেশ স্বাধীন হওয়ার পর তিনি বীর বিক্রম খেতাব পেলেন। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তখন তার একান্ত ব্যক্তিগত সচিব কে ছিলেন? সেই অলি আহমেদ। শুধু পিএস নয়, তিনি ছিলেন জিয়ার ব্রেন। আজ যে দলটির নাম বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই নামটা কার দেয়া জানেন? ইতিহাস বলে বিএনপির নাম নির্ধারণ, প্রথম কমিটি এবং দলের রূপরেখা বা কনস্টিটিউশন লেখার কলমটি কর্নেল অলিরই ছিল। আজ সেই অলিকে বিএনপি ওন করে না, বিএনপি তাকে বিশ্বাস করে না, বিএনপি তাকে মর্যাদা দেয় না। কি বিচিত্র এই রাজনীতি! এই যে আমাকে আপনার সবাই আলমগীর স্যার বলেন, তাই না? আর কি বলে ঢাকার লোকেরা কয়ে ফখরুল স্যার, ঠিক না? ওবায়দুল কাদের, মির্জা ফখরুল, ঠিক না? তো আমার নামটা আসলে আপনাদের কাছে মির্জা আলমগীর হিসাবে পরিচিত, আলমগীর স্যার। তো বয়স্ক মানুষও বলে আলমগীর স্যার, যুবক তরুণ সেও বলে আলমগীর স্যার, আর ওই বাচ্চাটা ছোয়াটা সেও বলে আলমগীর স্যার। তা আমি আপনাদের সকলে আলমগীর স্যার। এই জন্য আমি অনেকদিন কলেজে পড়াইছি, শিক্ষকতা করছি। ঠাকুরের কলেজে আমাদের আপনাদের এখানে অনেকেই, এই মাসুদ আমার ছাত্র, ও আমার ছাত্র। আমার বয়স তো অনেক হয়েছে, কম না, 78 বছর বয়স। এই 78 বছর বয়সে আমি রাজনীতিটাই করছি বেশিরভাগ সময়। এবং গত 15 বছর আমি আপনাদের এইসব এলাকায় কম আসতে পারছি। কেন? যে আমি তখন বিএনপির মহাসচিবের দায়িত্ব পেয়েছিলাম, আমাদের ম্যাডাম অ্যারেস্ট ছিল, কারাগারে ছিল, আমাদের তারেক রহমান সাহেব বিলাতে নির্বাসিত ছিলেন। দলটার পুরো দায়িত্বটাই তখন আমার উপর এসে পড়ছে। একদিকে দলের দায়িত্ব, অন্যদিকে আওয়ামী লীগের তারা। এখানে যেমন আমার ছেলেগুলোকে সব পুলিশ তারা করছে, মিথ্যা মামলা দিছে, অ্যারেস্ট করছে, অনেককে ধান খেতে গাছের উপরে বাঁচাইছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, তাই না? আমিও এরকম 117টা মামলা ফেস করছি, 11 বার জেলে গেছি, মোট 3.5 বছর জেল কাটছি। এই একটা ব্যাপারের কারণে আমি আপনাদের এলাকাগুলোতে বেশি আসতে পারি, একটা গ্যাপ হয়ে গেছে না। আজকালকার বাচ্চা ছেলেগুলো আমাকে ঠিক সেইভাবে চেনে না, এমনি দেখছে, টেলিভিশনে দেখে, অনেকে বলছে আলমগীর স্যার, ঠিক না? কিন্তু সামনাসামনি কম দেখছি। আমি আপনার আসছি আপনাদের এখানে কিছুটা স্বার্থপর বলতে পারেন। তাতে আগামী 12 তারিখে বৃহস্পতিবার একটা ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে। অনেকদিন পরে আপনারা ভোট দিতে পারবেন। এই বিগত দিনকে ভোট দিতে পারেন নাই, অনেকে ভোট কেমন তাই জানেন না, কারণ বয়স হয় নাই, ভোটার হয় নাই। এবার ভোটার হচ্ছে, এবার ভোট দিতে পারবে, তাই না? ঠিক আছে তো? নতুন ভোটার কতজন হয়েছে একটু হাত তুলো তো ভাই। নতুন ভোট, নয়া ভোটার, না মানে নয়া ভোট, একদম হাত নামান। আর ভোট দিতে পারেন নাই কারা কারা, হাত তুলে নিন সবাই। দর্শক, অনেকদিন আমাদের সেনা প্রধানের নিয়ে কোনো গুঞ্জন নেই, কোনো কথা নেই, কোনো আলোচনা নেই। সেনাপ্রধান অনেকটা আড়ালেই আছেন। যে সেনাপ্রধান আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত, বিশেষ করে 2025-এর শেষ দিক পর্যন্ত অনেক বেশি সরব ছিলেন। আরও স্পষ্ট করে বললে 2025-এর মাঝ বরাবর পর্যন্ত সেনাপ্রধান অনেক বেশি সরব ছিলেন। কিন্তু যখনই ব্যাপারটা তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা সেটেলমেন্ট হলো যে নির্বাচন ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে হবে, তারপর থেকেই সেনাপ্রধান অনেকটা আড়ালে চলে যান এবং প্রকাশ্যে তার কথা যেহেতু সরাসরি বাস্তবায়িত হয়নি, তিনি ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই ভোট চেয়েছিলেন এবং নতুন বছরে নতুন একটা সরকার দেখতে চেয়েছিলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন সরকার দেখতে চেয়েছিলেন, সেটা বাস্তবায়িত হয়নি। সেই প্রেক্ষাপটের পর থেকে আমরা সেনাবাহিনী প্রধানকে অনেকটা অন্তরালেই থাকতে দেখেছি এবং নানা কিছু ঘটে গেছে, নানা কিছু হচ্ছে। সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়াতে সেনাপ্রধান সায় দিতে পেরেছেন কিংবা সায় দিতে বাধ্য হয়েছেন, কিংবা তাকে অনেকটা সায় দিতে বাধ্য করা হয়েছে। সেনা কর্মকর্তাদের বিচার অনলাইনে করার জন্য আবেদন করা হয়েছে, সেটাও আদালত থেকে মানা হয়নি। সেনাপ্রধান সেনা সদস্যদের জন্য আলাদা গাড়ি, প্রিজন ভ্যান, এসি প্রিজন ভ্যানের ব্যবস্থা করেছেন, সেটা নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন। জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা বলেছেন সাধারণ কয়েদিদের জন্য এক আইন, সেনা সদস্যদের জন্য আর এক আইন, এগুলো হতে পারে না। যেখানে মন্ত্রী, এমপি, সাবেক যারা তারা সাধারণ প্রিজন ভ্যানে আসছে, সেখানে সেনা সদস্য
সদস্যরা কেন এসি প্রিজন ভ্যানে আসবে, এরকম নানা বিতর্ক দেখেছি এবং সেই সময়ের পর থেকেই মূলত সেনাপ্রধানকে একটু অন্তরালে থাকতে দেখেছি, আলোচনায় তিনি আসেননি। অনেকদিন পরে সেনাপ্রধান কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং আগামী নির্বাচনে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকবে, সেনাবাহিনী সরকারের চাহিদা মতোই কাজ করছে এখন মনে হচ্ছে। সেনা প্রধানের সঙ্গে সরকার প্রধানের যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব আদৌ ঘুচেছে কিনা, নাকি সরকারের প্রধান নির্বাহীর আদেশ মানতে বাধ্য এই হিসেবেই তিনি আদেশ মেনে যাচ্ছেন, এই প্রসঙ্গগুলো অনেকভাবে অনেকে আলোচনার চেষ্টা করেছেন। অতঃপর সেনাপ্রধানের মুখ থেকে আমরা নির্বাচন নিয়ে কথা শুনলাম। কি বলছেন সেনাপ্রধান নির্বাচন নিয়ে? আগামী নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তিনি কি প্রত্যাশা করছেন? আদতেও শান্তিপূর্ণ হবে কিনা, যখন গতকালকে সরকারি পর্যায় থেকে স্বীকার করা হয়েছে নির্বাচনী সহিংসতা এখন পর্যন্ত 274টি ঘটনা ঘটেছে এবং 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও টিআইবি বলছে 15 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চলুন একটু জেনে দেখি সেনাপ্রধান কি বলছেন নির্বাচন নিয়ে, যখন নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা। সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা অনেকে করার চেষ্টা করেছেন, যাচ্ছে তাই বাজে কথা অনেক রাজনীতিবিদ বলেছেন। আজকেও সেনানিবাসের গেটে জামাত নেতার সঙ্গে সেনা অফিসারদের তর্ক বিতর্ক এবং জামাত নেতার সেনাবাহিনীকে হেয় করার একটা ভিডিও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের, ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন, তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, ফর এক্সাম্পল যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। একটা সমস্যা হচ্ছে এটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। আর এখন আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন উনি আসবেন, ওনার সাথে কথা বলবো, আইন টাইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ওনাকে আমার অভিমত জানাবো। ধন্যবাদ। হ্যাঁ, এখনই আসবেন। আমি আপনাদের যা বললাম এর বাইরে কোনো কিছু হওয়ার চান্স নেই। না, সেটা না, আমি আপনাদেরকে যেটা বলছি সেটাই হচ্ছে। এখানে 2টা অপশন আছে, মানে আবার রিপিট করতে চাই একই জিনিস। এক হচ্ছে এখানে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয় তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। সেটা আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বলেছি। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। নির্বাচনের আমেজ যখন তুঙ্গে, ঠিক তখনই ঢাকা 17 আসনের নির্বাচনী লড়াইয়ে যোগ হলো এক নতুন নাটকীয়তা। ঢাকা ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর সদস্যদের সাথে জামায়াত প্রার্থী SM খালিদুজ্জামানের তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এই এক ভিডিওর কারণে প্রার্থীর দীর্ঘদিনের সাজানো ইমেজ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সাধারণ মানুষ এই প্রার্থীর ভেতর যে নম্রতা আর আধুনিক রাজনীতির স্বপ্ন দেখেছিল, তার এই উগ্র মেজাজ কি শেষ পর্যন্ত তার পরাজয়ের কারণ হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় খালিদুজ্জামান নিজের ক্ষতি তো করেছেনই, উল্টো তার প্রধান প্রতিপক্ষ তারেক রহমানকে ভোটের মাঠে বড় এক সুবিধা উপহার দিয়ে দিলেন। সেদিন আকাশটা ছিল একটু মেঘলা। ঢাকা 17 আসনের প্রার্থী SM খালিদুজ্জামান তার বড় গাড়িবহর নিয়ে ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন। ক্যান্টনমেন্টের চেকপোস্টের নিয়ম অনুযায়ী দায়িত্বরত সেনা সদস্যরা তার গাড়ি থামান। যখন পরিচয় জানতে চাওয়া হয়, প্রার্থীর সাথে থাকা একজন বেশ দাপটের সাথেই বলেন, ভাই উনি হলেন এই আসনের MP ক্যান্ডিডেট, ঠিক আছে? সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে জানতে চান কোন দলের স্যার? উত্তর আসে জামায়াতে ইসলামীর। আসল ঝামেলা বাঁধে এরপরই। ক্যান্টনমেন্টের ভেতর নিয়ম হলো কোনো রাজনৈতিক নেতা অস্ত্রধারী বডিগার্ড বা গানম্যান নিয়ে ঢুকতে পারবেন না। সেনা সদস্য যখন এই নিয়মের কথা মনে করিয়ে দেন, তখনই মেজাজ হারিয়ে ফেলেন খালিদুজ্জামান। শান্ত চেহারার আড়ালে থাকা তার রুদ্রমূর্তি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান।
খালিদুজ্জামান শুধু রেগেই যাননি, তিনি সরাসরি টেনে আনেন তার বড় রাজনৈতিক প্রতিপক্ষ তারেক রহমানের নাম। সেনা সদস্য দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং তারেক রহমানের বিষয়ে কথা হয়, মির্জা ফখরুলের বিষয়ে কথা হয়, আবার বিএনপি কর্মীরা যে জামাতকে নিয়ে অনেক কটূক্তি করে এইসব নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।